নমস্কার বন্ধুরা, পুনরায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় একটি নাটক। এটি একটি অসাধারণ নাটক, যেটি থিয়েটার অব অ্যাবসার্ডের অন্তর্গত। নাটকটির নাম ওয়েটিং ফর গডো। এটি লিখেছেন স্যামুয়েল বেকেট। এই নাটকটিতে আমরা দেখতে পাই অজস্র ননসেন্সিক্যাল লাইন, শব্দের খেলা, অর্থহীন ডায়ালগ, এমনকি চরিত্রগুলির ইমোশন যখন তখন পরিবর্তনশীল। তারা সব কিছু ভুলে যায়, এমনকি তারা মনে করতে পারে না আগের দিন কি ঘটে গেছে। ওকে, এবার আমরা জানবো কে এই স্যামুয়েল বেকেট। স্যামুয়েল বেকেট, যার সম্পূর্ণ নাম স্যামুয়েল বার্কলে বেকেট, জন্ম 1906 সাল এবং মৃত্যু 1989। বেকেট একজন আয়ারল্যান্ডের প্রখ্যাত উপন্যাসিক, কবি এবং নাট্যকার। তিনি লিখতেন ফরাসি বা ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষায়। তিনি একজন অ্যাভান্ট-গার্ড রাইটার, যিনি জেমস জয়েসের রচনাশৈলীর দ্বারা খুবই অনুপ্রাণিত ও প্রভাবিত হয়েছিলেন। তার লেখা ওয়েটিং ফর গডো নাটকটি প্রথমে ফরাসি ভাষায় লেখা হয়েছিল, যেটা 1948 সাল নাগাদ, আর এটি ছিল প্রথম বিখ্যাত নাটক, যার শিরোনাম ছিল অ্যান অ্যাটেন্ডেড গডো, যেটি পরবর্তীতে 1953 সালে ইংরেজিতে অনুবাদ করেন নিজে এবং নাম দেন ওয়েটিং ফর গডো। ব্রিটিশ রয়্যাল ন্যাশনাল থিয়েটার 1990 সালে এই নাটকটিকে মোস্ট সিগনিফিক্যান্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্লে অব দ্য 20th সেঞ্চুরি বলে মনোনীত করেছিল। তিনি 1969 সালে নোবেল পুরস্কার পান। তার কিছু গুরুত্বপূর্ণ লেখাগুলি হল, প্রথমত প্রাউস্ট। এটি একটি গদ্য, অর্থাৎ এটি তার প্রথম লেখনী। তারপর লিখলেন প্রোজ, এবং সেগুলির মধ্যে বিখ্যাত ছিল উপন্যাসগুলির মধ্যে মার্ফি, ম্যালন এবং দ্য আননেমেবল। তার বিশেষত তার সুনাম রক্ষিত হয়েছে তার গুরুত্বপূর্ণ নাটকগুলির মধ্যে। তাদের মধ্যে আমাদের আজকের আলোচ্য বিষয় ওয়েটিং ফর গডো, যেটা প্রকাশিত হয়েছে 1956 সালে। তারপরে লিখেছেন এন্ড গেম 1957 সালে, এবং 1958 সালে লিখেছিলেন ক্র্যাবস লাস্ট ট্র্যাপ। তারপরে হ্যাপি ডেট 1961 এবং প্লে, হ্যাঁ অবশ্যই নামটি হচ্ছে প্লে, 1963। ওকে, এবার আমরা প্রথমে আজকে একটা টার্ম জানবো, যেটি এই নাটকের প্রথমেই আমি উল্লেখিত করেছি, সেটা হচ্ছে অ্যাবসার্ড। আসলে এই যে টার্ম অ্যাবসার্ড, এটি বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে একটি বিশেষ একটা আলোচ্য বিষয় হয়ে দাঁড়ায়। এই টার্মটি আমরা প্রথম লক্ষ্য করি অ্যালবার্ট ক্যামু এর লেখা বই দ্য মিথ অব সিসিফাসে। এই বইতে সিসিফাসকে একটি শাস্তি দেওয়া হয়েছিল। একটি গোলাকার বিশাল বড় পাথরকে তাকে নিয়ে পাহাড়ের উপরে রাখার জন্য সিসিফাস তা করার চেষ্টা করে। যখন সে পাথরটি উপরে নিয়ে যায়, পাথরটি গড়িয়ে গড়িয়ে আবার নিচে পড়ে যায়। এই একই রকম ভাবে সিসিফাস পাথরটিকে প্রত্যেকদিন উপরে নিয়ে যায়, আবার নিচে করে চলে আসে। সিসিফাসের এই মিথকে তুলনা করা হয়েছে মানুষের জীবনে, মানুষের অস্তিত্বের রহস্য খোঁজার ব্যর্থ
প্রচেষ্টার সাথে। এরপর আমরা দেখি মার্টিন এসলিন তার বই দ্য থিয়েটার অব দ্য অ্যাবসার্ড এই অ্যাবসার্ড কথাটির ব্যবহার করেছেন এই প্রথা বহির্ভূত এক নতুন ধরনের নাটককে বোঝাতে। এই অ্যাবসার্ডিটি নিয়ে অনেকে তাদের নাটক লিখেছেন, তাদের মধ্যে স্যামুয়েল বেকেট তো অন্যতমই। এর পাশাপাশি লিখেছেন জেন গেনেট, তিনি বিখ্যাত তার দ্য মেড নাটকটির জন্য। ইউজেন আইনেস্কো লিখেছেন দ্য পার্লড সপ্রেনো। আর্থার অ্যাডামোভ লিখেছেন পিং পং এবং টম স্টুয়ার্ট লিখেছেন রোজেনক্রাঞ্চ অ্যান্ড গিল্ডেনস্টার্ন আর ডেড। এছাড়া হ্যারল্ড পেইন্টার লিখেছে বার্থডে পার্টি, দ্য রুম, আরও অনেক এবং আরও অনেকেই এই সমস্ত অ্যাবসার্ডিটিকে নিয়ে রচনা করে গেছেন। আমরা অ্যাবসার্ড ড্রামাতে কি কি থিম বা কি কি বিষয়বস্তু লক্ষ্য করি? প্রথমত, নাটকটি প্রথাগত নাটকের বিচ্যুতি ঘটিয়ে এক নতুন ধরনের নাটক, যেখানে গঠনশৈলী, যেখানে নাটকের শেষে ফিলিংস অফ পিটি অ্যান্ড ফিয়ার, ক্যাথারসিস, এমনকি ঘটনা প্রবাহ এবং নাটকটির গঠন সম্পূর্ণ ধরনের ভিন্ন ধরনের একটি। দ্বিতীয়, কোনো প্রাসঙ্গিক গল্প বা সুগঠিত প্লট এই নাটকে থাকে না। তারপর কথোপকথনগুলি অধিকাংশ সময়ই বেখাপ্পা ও খাপছাড়া। তারপর এখানে রয়েছে অর্থহীন আচার আচরণ, উল্টাপাল্টা আওয়াজ এবং বিভ্রান্তমূলক অবস্থা। বিশেষ করে কখনো দেখতে পাবো নীরবতা, কখনো আবার কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া। এই সমস্ত নাটকগুলিতে ল্যাঙ্গুয়েজ বা ভাষাকে দেখানো হয়ে থাকে কথোপকথনের একটা অনুপযোগী মিডিয়া হিসাবে, এবং চরিত্রগুলি অধিকাংশ সময়ে ফ্যান্টাসি বা কাল্পনিক জগতে বিরাজমান থাকে। এদের মধ্যে হাস্যরসিকতা খুবই ম্লায়মান। অনেক সময় ঘটনাগুলি এমনভাবে উপস্থাপিত করা হয় যেন মনে হয় হাস্যকর, কিন্তু তার পর মুহূর্তে হাস্যরসিকতাকে ছাপিয়ে যায় তাদের করুণ পরিস্থিতি। এছাড়া এই নাটকগুলির সেটিং হয় উন্মুক্ত আর পরিত্যক্ত জায়গায়। চরিত্রগুলি পুতুলের মতো, ভাগ্যের নিষ্ঠুর হাতে তারা দলিত হয়। এই নাটকের আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো টাইম বা সময়, আর যেটি কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকে না। তারপর অ্যাংজাইটি বা যেটাকে আমরা উদাসীনতা বলতে পারি, এবং অ্যালিয়েনেশন বা নিঃসঙ্গতা এই সমস্ত নাটকগুলির চরিত্রের একমাত্র সঙ্গী। এটি বর্তমান সমাজের কথা তুলে তাদের আলোচনা করতে থাকে, এবং বিশেষত যা ঘটেছে দুটি বিশ্বযুদ্ধের মাঝামাঝি ও তার পরবর্তী সময়ে। মানুষের ব্যর্থতায় সূচিত হয়ে থাকে এবং তাদের এই অবস্থার মধ্য দিয়ে অ্যাংজাইটি এবং অ্যালিয়েনেশন দেখানো হয়। এমন অবস্থা যেখানে মানুষ কিছুই খুঁজে পায় না তার নিজ অস্তিত্বের, এবং খুঁজে পায় না নিজের তার উদ্দেশ্যটাই কি, যেটা আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের জীবনের সাথে তুলনা করতে পারি। চারদিকে বেকারত্ব, মানুষের মুখে মুখে হাহাকার, তারা কি করবে, তারা কি না করবে। এবারে আমরা সরাসরি চলে যাব নাটকের চরিত্রে। এই নাটকে মোট 6টি চরিত্র রয়েছে।
যার মধ্যে কেবলমাত্র আমরা 5টি চরিত্রকে মঞ্চে দেখতে পাব। এস্ট্রাগন, যার নাম হিসেবে আমরা জানি গোগো নামে। তারপরে রয়েছে ভ্লাদিমির, যাকে ডিডি বলে জানব। মূলত এই দুটি চরিত্রই আমাদের মেন ক্যারেক্টার এখানে। এরপরে রয়েছে লাকি, তারপরে পুজো, এ বয় এবং অবশেষে গোডো। এখানে এ বয় এর কোনো নাম নেই। এটি অনুমান করা যায় যে এখানে একটি বয় নয়, দুটি বয় ছিল। তবুও আমরা যেহেতু এই বই দেখতে পাচ্ছি, তাই আমরা এই বইই জানব। তারপরে গোডোর কোনো নির্দিষ্ট পরিচিতি নেই। এটি একটি মানুষের বিশ্বাস। কেউ বলে ভগবান, আবার কেউ বলে জিসাস ক্রাইস্ট। নাটকটিকে বলা হয় এ ট্র্যাজিক কমেডি ইন 2 acts। আসলে এটি একটি সাবটাইটেল মতো। এর থেকে আমরা অনুমান করতে পারি নাটকটি 2টি অ্যাক্ট। তারপরে এই নাটকটির সেটিং আমরা দেখি একটি পরিত্যক্ত দেশীয় একটি রাস্তা, যার পাশে রয়েছে একটি পাতাবিহীন উইলো গাছ, আর সময়টা হচ্ছে সন্ধ্যাবেলা। এবারে আমরা নাটকটির সামারাইজে যাব। ঘটনাটি শুরু হয় সন্ধ্যাবেলায়। ভ্লাদিমির এবং এস্ট্রাগনকে রাস্তার পাশে একটি গাছের ধারে দাঁড়াতে দেখা যায়। তাদের কোনো কাজ নেই এবং এস্ট্রাগন বেশ সমস্যায়। তাকে দেখা যায় সে তার একটি পায়ের জুতো খোলার চেষ্টা করছে, কিন্তু খুলতে পারছে না। ভ্লাদিমির এস্ট্রাগনকে প্রশ্ন করে সে কখনো বাইবেল পাঠ করেছে কিনা। এস্ট্রাগন বলে তার কিছু মনে নেই, শুধুমাত্র কয়েকটি পবিত্র জায়গার রঙিন মানচিত্র ছাড়া। ভ্লাদিমির তাকে দুজন চোরের কথা বলে, যাদের যীশুখ্রিস্ট কে ক্রুশবিদ্ধ করেছিল বলে মনে করা হয়। একটি গসপেলে নাকি বলা হয়েছে তাদের মধ্যে একজন নাকি বেঁচে গেছিল। ভ্লাদিমির এর সন্দেহ আসলে এটি আদৌ সত্যি কিনা, যে ওই চোরটি বা ওই ধূর্তটি বেঁচে গেছিল কিনা। আর এরপর এস্ট্রাগন চলে যাওয়ার উপক্রম করে, কিন্তু ভ্লাদিমির তাকে মনে করিয়ে দেয় তাদের গোদোটির জন্য বা গোদোর জন্য অপেক্ষা করতে হবে। তারপর দুজনের মধ্যে বিতর্ক শুরু হয় এই নিয়ে যে তারা যে জায়গায় গোডো এর জন্য অপেক্ষা করছে বা আজ যে তারা অপেক্ষা করছে এটি কি আদৌ সঠিক। এরপর এস্ট্রাগন শীঘ্রই ঘুমিয়ে পড়ে এবং ভ্লাদিমির তাকে জাগিয়ে দেয়, এই বলে যে সে ঘুমিয়ে গেলে সে একা হয়ে যাবে। এস্ট্রাগন উঠে পড়ে আর তার স্বপ্ন নিয়ে বলতে শুরু করে, কিন্তু ভ্লাদিমির এতে খুব রেগে যায় এবং তাকে বলে তার এই সব দুঃস্বপ্ন নিজের কাছে রাখতে, তার কোনো শোনার ইচ্ছে নেই, এবং তার বলাটা বন্ধ করে দেয়। তারপর ভ্লাদিমির বিস্ময়ে ভাবতে থাকে এখন তারা কি করবে। এস্ট্রাগন বলে তারা অপেক্ষাই করতে থাকবে। যখন তারা অপেক্ষা করছে, এস্ট্রাগন প্রস্তাব দেয় তাদের নিজেদের গাছে ফাঁসিতে ঝুলিয়ে দেবে। তারপর তাদের মধ্যে দুজনেই আবার এই সিদ্ধান্তের অসম্মতি প্রকাশ করে। তারা আসলে এই ব্যাপারে যে আগে কাকে ফাঁসি দেবে এটা স্থির করতে পারছিল না। অবশেষে ভ্লাদিমির সিদ্ধান্ত নেয়
তারা ফাঁসিতে নিজেদের ঝোলাবে না, বরং তাদের উচিত গোডো এর জন্য অপেক্ষা করা। এস্ট্রাগন ভ্লাদিমিরকে জিজ্ঞাসা করে সে গোডোকে কিভাবে ডাকে। ভ্লাদিমির তাকে জানায় গোডোকে সে একটা তার অস্পষ্ট প্রার্থনার সাহায্যে ডাকে। তারপর এস্ট্রাগন বলে তার খিদে পেয়েছে, আর ভ্লাদিমির তারপর অনেকক্ষণ পকেটে হাত রাখছিল কোনটি সে এস্ট্রাগনকে খেতে দেবে, কিন্তু সেখানে শালগম বা ওলকপি ছাড়া আর কিছু ছিল না। ভ্লাদিমির তাকে গাজর দেয় খাওয়ার জন্য। এরপর এস্ট্রাগন ভ্লাদিমিরকে জিজ্ঞাসা করে তাদের কি গোডোর সাথে কোনো সম্বন্ধ আছে বা যোগসূত্র আছে। ভ্লাদিমির সময় জানায় যে হ্যাঁ, তাদের একটি যোগসূত্র রয়েছে। এইরকম চলতে চলতে তাদের কথাবার্তার বিঘ্নিত ঘটে মঞ্চের পেছন থেকে একটা প্রচন্ড চিৎকারে। এরপর মঞ্চে আসে লাকি এবং পোজো। পোজো লাকিকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে, যেমন করে একদল প্রাণীকে চাবুক মেরে নিয়ে যাওয়া হয়, ঠিক তেমনই লাকিকে জন্তুর মতো গলায় দড়ি বেঁধে ধরেছে। লাকি জন্তুর মতো হামাগুড়ি দিয়ে পিঠে পোজোর জিনিসপত্র নিয়ে যেতে বাধ্য হচ্ছে। এবং তারপরেই এস্ট্রাগন তাকে জিজ্ঞাসা করে এটি কি গোডো। পোজো তার পরিচিতি দেয়। পোজো লাকির গলায় থাকা দড়িটা ঝাঁকিয়ে দেয় এবং তাকে পিগ বা শূকর নামে ডাকে। লাকি পোজো এর একটি স্টুল এনে দেয় এবং কিছু খাবার দেয় খাওয়ার জন্য। তারপর পোজো স্বল্প চিকেন খায় এবং এস্ট্রাগন অবশিষ্ট খাবারের হাড়গুলির জন্য পোজোকে চায়। পোজো তাকে হাড়গুলি দেয়। পোজো লাকির সাথে এরূপ আচরণের জন্য ভ্লাদিমির খুব রাগ প্রকাশ করে এবং সেখান থেকে চলে যাওয়ার উপক্রম করে। তখন পোজো ভ্লাদিমিরকে থাকতে বলে। যদি ভ্লাদিমির এর অনুপস্থিতিতে গরুড়কে না দেখা যায়, অর্থাৎ গরুড় যদি চলে যায়, এস্ট্রাগন তারপরে জানাতে চায় যে লাকি কেন তার পিঠ থেকে ব্যাগগুলি নামিয়ে দিচ্ছে না। তখন পোজো জানায় লাকির অধিকার আছে ব্যাগগুলি নামিয়ে দেওয়া এবং আরাম অনুভব করার। এই ব্যাগগুলি তাকে নিয়ে যেতে হচ্ছে কারণ এটা তারই ইচ্ছে। পোজো বলে লাকি তাকে খুশি করার চেষ্টা করছে, যেহেতু সে চায় না পোজোর থেকে চলে যেতে, কারণ পোজোর অনেক কৃতদাস রয়েছে এবং তারা এখানে তার কাছে খুব খুশিতে থাকে। পোজো বলে সে নাকি পরিকল্পনা করেছে লাকিকে একটা মেলায় বিক্রি করে দেবে। লাকি এটা শুনতে পেয়ে কাঁদতে থাকে এবং পোজো এস্ট্রাগনকে একটা রুমাল দেয় লাকিকে দেওয়ার জন্য। যখন এস্ট্রাগন লাকির কাছে যায়, অকস্মাৎ লাকি এস্ট্রাগনের পায়ে প্রচন্ড জোরে আঘাত করে। এরপর পোজো এই ঘটনার পর কাঁদতে থাকে এবং বলতে থাকে সে এইসব আর সহ্য করতে পারছে না। ভ্লাদিমির লাকিকে বকাবকি করে তার মাস্টারকে কাঁদানোর জন্য। পোজো নিজেকে সামলে নেয় এবং তারপর তার তামাক খাবার যে নল সেটা কোথাও খুঁজে পায় না। সে ভুলে গেছে কোথায় রেখেছে। তারপর পোজো একটি বক্তব্য রাখে এই সন্ধ্যাবেলা, গোধূলি এবং রাত্রিকে নিয়ে। তারপর সে ভ্লাদিমির এবং এস্ট্রাগনকে জিজ্ঞাসা করে তাদের
কোনোভাবে সাহায্য করতে পারে কিনা। যেহেতু তারা মানে এস্থাগন এবং এই ভ্লাদিমির পুজোকে বা পুজোর কাছে খুব ভালো মানুষ মনে হয়েছে। পুজো লাকিকে নাচতে বলে, আবৃত্তি করতে বলে, গান গাইতে বলে বা আরো কিছু করতে, যাতে সে ভ্লাদিমির এবং এস্থাগনকে আনন্দ দিতে পারে। লাকি নাচতে শুরু করে আর হঠাৎ করে তার মাথা থেকে টুপিটি পড়ে যায়। পুজো বলে লাকির মাথায় টুপিটা থাকা দরকার, কারণ এই টুপি ছাড়া লাকি কোনো কিছু ভাবতে পারে না। তাই ভ্লাদিমির লাকির মাথায় টুপিটা তুলে দেয় আর তারপর লাকি একটি দীর্ঘ, অসঙ্গত, এলোমেলো একটি বক্তব্য রাখে, যেটা আমরা মনোলোক হিসেবে জানি। পুজো তারপর প্রস্তুত হতে থাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য। তাই ভ্লাদিমির এবং এস্থাগনকে শুভ বিদায় জানায়, কিন্তু আশ্চর্যের ব্যাপার, সে কোনোভাবে নড়তে পারে না। অবশেষে পুজো এবং লাকি সেখান থেকে বিদায় নেয়। তাদের সাথে সাথে এস্থাগন ও উপক্রম করে চলে যাওয়ার জন্য, কিন্তু পুনরায় ভ্লাদিমির তাকে জানায় তাদের গদু এর জন্য অপেক্ষা করা উচিত। এরপর আমরা দেখি একটা ছেলে মঞ্চে আসে। সে গরুর কাছ থেকে বার্তা নিয়ে এসছে এবং তাদেরকে বলে গরু আজ আসবে না, কিন্তু পরের দিন অবশ্যই আসবে। বাচ্চাটি ভ্লাদিমিরকে বলে সে গরু এর কাছ থেকে এসছে, সে তার ছাগলের দেখাশোনা করে এবং বলে তার মাস্টার খুবই ভালো। ছেলেটি চলে যায় এবং ভ্লাদিমির ও এস্থাগন প্রস্তুত হয় রাত্রিতে বিদায়ের জন্য। তারা বলে তারা আজ চলে যাচ্ছে, কিন্তু তাদের কাজে তারা অনড় থাকবে, অর্থাৎ তারা পরের দিন এখানে এসে আবার অপেক্ষা করবে গরু এর জন্য। এইভাবে প্রথম অ্যাক্টের সমাপ্ত হয়। অ্যাক্ট 2 পরের দিন একই জায়গায় একই সময়ে শুরু হয়। ভ্লাদিমির প্রবেশ করে এবং গান গাইতে থাকে। এস্থাগন তারপর মঞ্চে আসে এবং ভ্লাদিমিরকে জানায় যে গতকাল রাতে কে নাকি তাকে কোনো কারণ ছাড়াই পিটিয়েছে। এরপর তারা একে অপরকে দেখে খুশিতে আলিঙ্গন করে। এস্থাগন জিজ্ঞাসা করে এখন তারা কি করবে। ভ্লাদিমির জানায় তারা গরু এর জন্যই অপেক্ষা করবে। ভ্লাদিমির এস্থাগনকে পুজো এবং লাকির সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এস্থাগন মনে করতেই পারে না যে তারা কারা। এমনকি এস্থাগন মনে করতে পারে না আগের দিন তারা কোথায় অপেক্ষা করছিল। ভ্লাদিমির তারপর এস্থাগনকে ম্যাকন কান্ট্রি এর ঘটনা বলে, যেখানে তারা অনেক দিন আগে আঙুর নিয়েছিল একজনের জন্য, কিন্তু এস্থাগন সেটাও মনে করতে পারে না। তারপর দীর্ঘক্ষণ দুজন চুপচাপ। ভ্লাদিমির এস্থাগনকে বলে কিছু কথা বলতে, যাতে এই প্রচন্ড নীরবতাটা থামতে থাকে, কিন্তু দুজন ভাবতে থাকে তারা কি নিয়েই বা কথা বলবে। ভ্লাদিমির এস্থাগনকে পুনরায় জিজ্ঞাসা করে তার কি সত্যি লাকি ও পুজোয়ের সম্পর্কে কিছুই মনে নেই। এস্থাগন এর একটু মনে পড়ে কেউ যেন তাকে লাথি মেরেছিল এবং পুজো তাকে মাংসের হাড় খেতে দিয়েছিল। ভ্লাদিমির তারপর এস্থাগনকে একটি লালচে শালগম খেতে দেয়
কারণ তার কাছে আর গাজর ছিল না। স্ট্রাগন তারপর ঘুমিয়ে যায়, আর যখন তার ঘুম ভাঙে সে চমকে ওঠে। সে একটি বীভৎস স্বপ্ন দেখেছে এবং ভ্লাদিমিরকে বলতে থাকে, কিন্তু ভ্লাদিমির তাকে থামিয়ে দেয়। স্ট্রাগন পালিয়ে যাওয়ার উপক্রম করে, কিন্তু ভ্লাদিমির তাকে মনে করিয়ে দেয় তাদের গৌরবের জন্য অপেক্ষা করতে হবে। ভ্লাদিমির লক্ষ্য করে মাটিতে কিছু পড়ে আছে এবং বুঝতে পারে সেটি অন্য কিছু নয়, কিন্তু লাকির ওই টুপিটা। তারপর দুজন টুপিটাকে নিয়ে টানাটানি করতে থাকে। এরপর ভ্লাদিমির লাকি এবং পোজো হওয়ার মতো খেলতে ইচ্ছা প্রকাশ করে এবং তারপর তারা একে অপরে লাকি এবং পোজো এর মতো আচরণ করতে থাকে। তারপর স্ট্রাগন তাকে দেখতে পায়, কিছুক্ষণের জন্য মঞ্চ থেকে নেমে যায় এবং আবার ফিরে আসে এবং ফিরে এসে জানায় তারা আসছে, কিন্তু কারা আসছে এটা বলে না। দুজন মঞ্চের দুপাশের প্রবেশপথ দিয়ে তাকাতে থাকে। তারপর কাউকে না দেখতে পেয়ে একে অপরের সাথে বচসা শুরু করতে থাকে, কিন্তু হঠাৎ কিছুক্ষণের মধ্যেই তা মিটমাট হয়ে যায় এবং একে অপরকে তারা আলিঙ্গন করছে। তারপরেই আমরা দেখি লাকি এবং পোজো পুনরায় মঞ্চে প্রবেশ করে। পোজো এখন অন্ধ। লাকি কড়াভাবে এর পেছনে, অর্থাৎ লাকির পেছনে পোজো অনুসরণ করে আসছে। লাকি থামে ভ্লাদিমির এবং স্ট্রাগনকে দেখে এবং পোজো দুম করে তাকে আঘাত করে এবং দুজন তারপরে পড়ে যায় মাটিতে। পোজো তারপর কোনোভাবেই আর দাঁড়াতে পারে না। ভ্লাদিমির এবং স্ট্রাগন কিছু খুঁজতে থাকে পোজোকে কিভাবে তারা তুলবে তার জন্য, কিন্তু তারা কিছুই পায় না। পোজো চিৎকার করে এবং সাহায্য চায় এবং তার পরিবর্তে টাকা দেওয়ারও কথা বলে। ভ্লাদিমির স্থির করে পোজোকে সাহায্য করবে, কিন্তু তা করতে গিয়ে নিজেই পড়ে যায়, আর উঠতে পারে না। স্ট্রাগন চেষ্টা করে ভ্লাদিমিরকে তুলতে, কিন্তু তা করতে গিয়ে সেও পড়ে যায়। তাদের মধ্যে কেউই আর দাঁড়াতে পারে না। যখন স্ট্রাগন ভ্লাদিমিরকে প্রস্তাব দেয় যে তাদের দাঁড়ানো উচিত, আর তখনই খুব সহজে তারা তাড়াতাড়ি সক্ষম হয়ে যায়। এরপর স্ট্রাগন পুনরায় চলে যাওয়ার উপক্রম করে, কিন্তু ভ্লাদিমির তাকে অপেক্ষা করতে বলে। ভ্লাদিমির স্ট্রাগনকে প্রস্তাব দেয় তাদের পোজোকে দাঁড়াতে সাহায্য করা উচিত। তারা পোজোকে দাঁড় করায়, আর পোজো তাদেরকে জিজ্ঞাসা করে তারা কারা। তার মনে পড়ে না যে গতকালের পরিচিত ছিল এই দুই ব্যক্তি। পোজো তাদেরকে সময় সম্পর্কে জানতে চায়। তখন স্ট্রাগন মনে করে এটি সকাল, আর যখন ভ্লাদিমির সে সম্পূর্ণভাবে নিশ্চিত যে এটি হচ্ছে একটি সন্ধ্যাবেলা। ভ্লাদিমির পোজোকে জিজ্ঞাসা করে সে কখন এরকম তার অন্ধত্ব করে ফেললো, বা অন্ধ হলো কিভাবে। আর পোজো বলে অন্ধের সময় সম্পর্কে কোনো জ্ঞান থাকে না। পোজো স্ট্রাগনকে বলে লাকি কোথায় থাকে এবং লাকিকে খুঁজে বার করতে। স্ট্রাগন লাকি এর কাছে যায় এবং তাকে অনবরত লাথি মারতে থাকে,
পুজো চিৎকার করে বলে, ওঠ শুকর, এবং লাকির গলায় দড়ি জোরে টান ধরে। দুজন যখন প্রস্থান করে, আর তখন এস্ট্রাগান আবার ঘুমোতে যায়। ভ্লাদিমির তাকে জাগিয়ে দেয়, এই বলে যে তার একাকী কিভাবে শুটিং করবে। তারপর ঠিক আগের দিনের মতো একটি বালক আসে গোডো এর কাছ থেকে বার্তা নিয়ে যে আজ গোডো আসবে না, কিন্তু আগামী দিন অবশ্যই আসবে। ভ্লাদিমির বালকটিকে জিজ্ঞাসা করে, গোডো কি কাজ করে? বালকটি বলে, কিছুই না। ভ্লাদিমির বালকটিকে বলে যে সে যেন গোডোকে জানায় যে ওই বাচ্চাটি, অর্থাৎ তার সাথে ভ্লাদিমিরের দেখা হয়েছিল। ছেলেটি চলে যায়। এস্ট্রাগান দূরে যেতে চাইছিল, কিন্তু তাকে ভ্লাদিমির জানায় তারা দূরে যেতে পারবে না, কারণ তাদের কাল আবার এখানে আসতে হবে এবং গোডো এর জন্য অপেক্ষা করতে হবে। এস্ট্রাগান তারপর ভ্লাদিমিরকে প্রস্তাব দেয়, তাদের উচিত এই পরিস্থিতিতে এই গাছটিতে ফাঁসি লাগিয়ে দেওয়া উচিত, আর তারপর তার কোমর বন্ধকটি ব্যবহার করে। কিন্তু যখন তারা ওই বেলটির কত ক্ষমতা আছে পরীক্ষা করবে, বেলটি ছিঁড়ে যায়। অবশেষে ভ্লাদিমির এবং এস্ট্রাগান প্রস্তুত হয় রাত্রির জন্য বিদায় নিতে। তারা বলে তারা বিদায় নিচ্ছে, কিন্তু কেউই নড়তে পারে না। তো এইভাবে সমাপ্ত ঘটে নাটকটির। কিন্তু এই নাটকটি একটি অবিস্মরণীয় ব্যাপার, অর্থাৎ এই নাটকে আমরা তেমন কিছু ঘটনা প্রবাহ দেখতেই পেলাম না। নাটকটি যেখানেই সূচনা ঘটেছিল, অর্থাৎ যে পরিস্থিতিতে ঘটেছিল সূচনা, ঠিক যেন সেই পরিস্থিতিতেই থেকে গেল। এই নাটকের সব থেকে বড় যে থিমটি হচ্ছে অনিশ্চয়তা বা আনসার্টেনিটি, আর যেটা সময়কে, যেটা জায়গাকে, যেটা ক্যারেক্টার সম্পর্কে আমরা দেখে থাকি। যদি আমরা সময়ের সম্পর্কে বলি, টাইম, আমরা দেখি এস্ট্রাগান প্রথমেই বলে যে তাদের কি এই আজকের সঠিক দিন তাদের অপেক্ষা করা গোডোর জন্য। এছাড়া আমরা টাইমটাকে লক্ষ্য করেছি যে কখন পুজো অন্ধ হয়ে গেছে সেটা জানতে চাইলে তখন পুজো বলে অর্থের কাছে সময়ের মূল্যহীন। যদি আমরা প্লেসের কথা বলি, প্লেস যে জায়গাটি, অর্থাৎ সেটিও ছিল একটি অব্যবহারিক জায়গা। এছাড়া আমরা দেখি যে ভ্লাদিমির নিজেই জানে না আদৌ কি এটি সেই জায়গা যেখানে তারা রয়েছে। তো আনসার্টেনিটি সব জায়গায় রয়েছে, এমনকি চরিত্র, বিশেষ করে গোডো এর চরিত্র। আমরা গোডো এর চরিত্রে কোনো আসল থ্রেট বা কোনো সার্টেনিটি দেখিনি। তারা আদৌ জানে না তারা কার জন্য অপেক্ষা করছে, তারা শুধুই জানে তারা গোডো এর জন্য অপেক্ষা করছে। কিন্তু আসলে এই গোডোটা কে? এমনকি যখন সেই ছোট্ট ছেলেটি, ছোট্ট বালকটি মঞ্চে আসে তাদেরকে বলতে যে গোডো আজ আসবে না, তো তার কাছ থেকে জানতে পারে যে গোডো একটি নাকি ছাগলের, বা তার ছাগল রয়েছে, আর সেই ছাগল সেই বাচ্চাটি দেখাশোনা করে। তো এটি সম্পূর্ণ একটি আনসার্টেনিটি। এরপরে আমরা এই নাটকটিতে অসংখ্য মিনিংলেসনেস বা অর্থহীনতার পরিচয় পাই, বিশেষ করে ডায়ালগ। এবং এই ডায়লগগুলির কোনো অর্থই নেই, তারা অহেতুক সেই সমস্ত ডায়লগগুলি প্রদান করছে।
এছাড়া আরেকটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হল ওয়েটিং, অর্থাৎ অপেক্ষা করা। এখানে চরিত্রগুলি শুধুমাত্র ওয়েটই করে যাচ্ছে, তারা ওয়েট করছে এবং সেই ওয়েটটা বা সেই অপেক্ষা করাটা যারা একটা দীর্ঘস্থায়ী, যে ওয়েটিংয়ের কোনো এন্ডিং নেই। তারা প্রথম দিন রাত্রি যাপন করার পরে যখন তারা ফিরে যায়, দ্বিতীয় দিন পুনরায় আসে অপেক্ষায়, শুধু একটাই অপেক্ষা, তারা গোডোয়ের সাথে দেখা করবে, কিন্তু আদৌ এই গোডো কিন্তু আসে। আরেকটি বড় বিষয়বস্তু এখানে যেটা হচ্ছে পুঁজিবাদ বা ক্যাপিটালিজম, আর এই থিমটি সব থেকে বেশি পরিলক্ষিত হয়েছে পোজো নামক ক্যারেক্টারে। পোজোকে এখানে ব্যবসায়িক একজন বুর্গোইস বলা হয়েছে। সে তার সব সময় হুকুম চালাচ্ছে, সে তার নিজের মতো ম্যানিপুলেট করছে, ব্যবহার করছে লাকিকে, তার উপর জুলুম করে, অর্থাৎ ডমিনেন্স, পাওয়ার অফ ডমিনেন্স আমরা দেখতে পাই এখানে পোজোর চরিত্রে। এরপরে আমরা এই নাটকে ল্যাক অফ হিউম্যানিটি অর্থাৎ মানবতাবাদের অভাব দেখেছি। আমরা দেখব কিভাবে পোজো লাকিকে গলায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে আসে। শুধু তাই নয়, যেভাবে পোজো লাকিকে ইনস্ট্রাক্ট দেয় যে সামনে আসো, পেছনে যাও, ওখানে দাঁড়াও, জাস্ট যেমন একটা জন্তুকে যেরকম ব্যবহার করা হয়, আচরণ করা হয়, ঠিক একই রকম ভাবে আমরা এই নাটকে হিউম্যানিটির অভাব দেখেছি। আরেকটি সব থেকে পরিচিত থিম হচ্ছে এই নাটকটির লোনলিনেস। এই নাটকের চরিত্রগুলি নিঃসঙ্গতায় ভর্তি। আমরা প্রথমেই দেখি ভ্লাদিমির এবং স্ট্রফনকে। তারা সত্যি একটা নতুন জগতে রয়েছে, তারা একাকী, তারা তাদের কারোর সাহায্য নিতে পারে না। ঠিক একই রকম ভাবে অন্যদিকে রয়েছে লাকি এবং পোজো। যদিও পোজোর ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়, তবুও হ্যাঁ অবশ্যই প্রযোজ্য। কারণ যখন অন্ধ হয়ে যায়, আমরা দেখি যখন এস্ট্রাগান এবং ভ্লাদিমিরকে দেখে লাকি থেমে যায় এবং তার সাথে ধাক্কা লেগে পোজো পড়ে যায়। লাকি উঠে গেলেও সেখানে পড়ে থাকে পোজো, অর্থাৎ পোজোকে কেউ তোলে না, কারণ পোজো নিজেই উঠতে পারছিল না। তো এই যে অনুভূতিটা, অর্থাৎ যদিও সে ডমিনেন্ট পার্ট হিসেবে কাজ করছিল, কিন্তু তার এই ইনক্যাপাবিলিটি বা অক্ষমতাটাকে এখানে আমরা লোনলিনেস হিসেবে ধরতে পারি। তার অর্থ থাকতে পারে কিন্তু সে নিঃসঙ্গ। আরেকটি বড় এখানকার এই নাটকটির থিম হচ্ছে ডেসপায়ার বা হতাশা। অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখব এস্ট্রাগান এবং ভ্লাদিমিরকে অসহায় অবস্থায় থাকতে, অর্থাৎ তারা অপেক্ষা করে আছে এমন কিছু তারা যেটা পাচ্ছে না। প্রথম দিন চলে যায়, দ্বিতীয় দিনও অতিবাহিত হয়ে যায় নাটকের শেষে, তারা কিন্তু সেই হোপটা কিন্তু গেইন করতে পারেনি। আরেকটি বিষয়বস্তু বা আরেকটি থিম যেটা হচ্ছে ফরগেটফুলনেস, অর্থাৎ ভুলমনা বা ভুলে যাওয়া। আর এই যে গুণটি আমরা যে চরিত্রের মধ্যে সব থেকে বেশি দেখতে পাই তা হচ্ছে হ্যাঁ অবশ্যই বলুন দেখি, পারবেন কিনা, মনে ভেবে অবশ্যই এস্ট্রাগান। এছাড়া শুধু এস্ট্রাগানকে বললে ভুল হবে, আমরা এস্ট্রাগানের পাশাপাশি পোজোকেও দেখেছি। পোজো যখন তাকে জিজ্ঞাসা করে বা যখন এস্ট্রাগান এবং ভ্লাদিমির তাদেরকে সাহায্য করে তুলতে, তখন পোজো কিন্তু মনে করতে পারে না কারা এই ব্যক্তি। এরপরে যেই নাটকটির আমরা যার জনরা হিসেবে দেখেছি থিয়েটার অফ অ্যাবসার্ড, এই অ্যাবসার্ডিটি নাটকের অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। বিশেষ করে আমরা দেখেছি এই অ্যাবসার্ডিটি তখনই যখন আমরা দেখব যে পোজো বলে লাকির যখন মাটিতে টুপি পড়ে যায়
এবং সেই টুপিটা তুলে দিতে বলে, কারণ এই টুপিটা ছাড়া নাকি লাকি নাকি ভাবতেই পারে না। তো এটি হচ্ছে একটি সত্যি অ্যাবসার্ডিটি, তাই না? এছাড়া আরও অনেক রয়েছে যেগুলি আমাদেরকে এই থিমটিকে ব্যক্ত করতে, অর্থাৎ অ্যাবসার্ডিটিকে ব্যক্ত করতে যথেষ্ট যুগ উপযোগী। বিশেষ করে আমরা দেখি যে যখন ওই বোঝো পড়ে যায়, তারপরে তাকে তোলার জন্য ভ্লাদিমির এগিয়ে এলে সেও পড়ে যায়, আবার যখন তাকে এস্ট্রাগন সাহায্য করতে আসে সেও পড়ে যায়, কিন্তু উঠতে পারে না কেউ। আবার হঠাৎ যখন এস্ট্রাগন ভ্লাদিমিরকে প্রস্তাব দেয় যে তাদের দাঁড়িয়ে থাকা উচিত, তারা দাঁড়িয়ে পড়ে। তো এইসব পরিস্থিতি সত্যিই হাস্যকর হলেও একটি এর মধ্যে অ্যাবসার্ডিটি লুকিয়ে থাকে। এছাড়া এই নাটকে রয়েছে বিবলিক্যাল রেফারেন্স, অর্থাৎ বাইবেলের সাথে তুলনা করে অ্যালিউশন। বিশেষ ক্ষেত্রে আমরা দেখি একেবারে নাটকের প্রথম ভাগে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ করেছে দুজন চোর, তাদের মধ্যে একজন পরিত্রাণ পেয়ে গেছে আর একজন নাকি নরকের দিকে চলে গেছে। তো এই সমস্ত থেকে বোঝা যায় যে এখানে যারা অপেক্ষা করে রয়েছে, অর্থাৎ এখানে গোডোর জন্য অপেক্ষা করছে, সেই গোডোকে অনেকে বলেছেন এই নাকি ভগবান, বা অনেকে বলেছেন গোডো হচ্ছে জিসাস ক্রাইস্ট। অর্থাৎ এই নাটকে জিসাস ক্রাইস্টের হত্যার পরে জিসাস ক্রাইস্টের পুনরায় এই পৃথিবীতে ফিরে আসার যে একটা হোপ বা একটা আকাঙ্ক্ষা, সেটাকে দেখানো হয়েছে। আসলে এই যে হোপ বা এই আকাঙ্ক্ষা কখনই পরিপূর্ণ করা যাবে না, আর সেটাকে বোঝাতে এখানে স্যামুয়েল বেকেট একটা সুন্দর রচনা করেছেন, আর এই রচনার মাধ্যম দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন বর্তমান পরিস্থিতি, যেখানে আমরা যে থিয়েটার অব অ্যাবসার্ডিটি কথা বললাম, সেই গুণগুলি সম্পূর্ণভাবে রয়েছে, এবং তা যেন এই নাটকটিকে একটি অন্য মাত্রায় নিয়ে গেছে, যেটা এই নাটকটির চরিত্রগুলির কথোপকথনের মধ্যে রয়েছে। এছাড়া নাটকটির সেটিংয়ে, নাটকটির পুতুলের মতো চরিত্রের মধ্যে যারা ভাগ্যের কাছে নত, এছাড়া নাটকে রয়েছে সময় এবং বিশেষত অ্যাংজাইটি, অ্যালিয়েনেশন, সব কিছু। ধন্যবাদ। আশা করি নাটকটি সম্পর্কে আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোথাও অসুবিধা থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধানের ক্ষেত্রে। ধন্যবাদ।